আসসালামু আলাইকুম বন্ধুরা, ম্যাগনেটিক সার্চের মাধ্যমিক বাংলা প্রথম পত্র বিষয়ক ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালে আজকের এই পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটি নির্মিত কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা রানার কবিতার উপর। তো আমি প্রথমে তোমাদেরকে রানার কবিতার নামকরণ বুঝিয়ে দেব, তারপর লেখক পরিচিতি অর্থাৎ সুকান্ত ভট্টাচার্যের যে লেখক পরিচিতি সুকান্ত ভট্টাচার্যের যে পরিচিতি সেটা বুঝিয়ে দেব। তারপর আমি এই কবিতার যে মূল বিষয়বস্তুগুলো আছে আমি সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো এবং ভিডিও শেষে তোমরা এগুলো নোট করে নিও। তো দেখো, রানার আসলে কিন্তু এমনিতে রানার মানে বা আমরা স্বাভাবিক অবস্থায় রানার মানে যা বুঝি তা হলো যিনি দৌড়ান বা দৌড়ায় বা যে দৌড়ায়, এটাই কিন্তু রানার। কিন্তু এখানে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য একটু ভিন্ন অর্থে রানারটা নামকরণ করেছেন। আচ্ছা, বুঝিয়ে দিচ্ছি। দেখো, রানার মানে বোঝাচ্ছেন যে ডাক হর করা। আগের সময় এক ধরনের পোস্ট অফিস ছিল। মনে করো একটা জেলার সকল মানুষের চিঠি বা ডাক ওই পোস্টে সবাই জমা দিত এবং দিনের শেষে সব চিঠি বা ডাক ওই পোস্টম্যান একটা বস্তায় করে ভরে অন্য একটা জেলার পোস্ট অফিসে পাঠিয়ে দিত, অর্থাৎ ডাকের ঠিকানা অনুযায়ী প্রেরণ করত। তো ওই সময় চলাচলের জন্য মানে চিঠি পৌঁছে দেওয়ার জন্য সেই ক্ষেত্রে চলাচলের জন্য কোনো যানবাহন বা সাইকেল পর্যন্ত ছিল না। এই জন্য পোস্টম্যান একটা লাঠির সামনের দিকে হারিকেন বা লণ্ঠন এবং পিছনের দিকে চিঠি ভরা বস্তাটা রেখে কাঁধে করে পুরো রাত ধরে দৌড়াইতেই থাকতো ওই ঠিকানায় পৌঁছানোর জন্য। কখনো 2 দিন দৌড়াতে হতো পোস্টম্যানকে, অর্থাৎ গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রামে, শহরে একটা জেলা থেকে অন্য জেলায় শুধুমাত্র দৌড়ে পাড়ি দিতে হতো তাকে। তো কাজটা ভীষণ ভয়ানক এবং অত্যন্ত পরিশ্রমের। এই যে চিঠি নিয়ে যেত, অনেক সময় চিঠির খামে টাকা থাকতো। তো এই জন্য রানারের লোভ করা চলতো না, কারণ সে দায়িত্ববান। আবার অন্যদিকে ভয় কাজ করত, যদি রাতের আধারে ডাকাত দল আসে নিয়ে যায় সব লুট করে। তো এসব ভাবলে আবার চলবে না, রানারকে আসলে ছুটতে হবে, চিঠি নিয়ে ছুটতে হবে। তো এখানে পোস্টম্যান কর্মজীবী মানুষের কষ্ট এবং পরিশ্রম নিয়ে কিন্তু কবিতাটি লেখা হয়েছে। তো এটাই কবিতার রানার চরিত্র। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরকম এই চিত্রের ন্যায় দেখো যে লাঠির সামনের মাথায় হারিকেন বা লণ্ঠন এবং পেছনের দিকে একটা বস্তাবন্দি করা রয়েছে ডাকগুলো বা চিঠিগুলো। এটাই রানার বা ডাক হর করা। তো এরপর আমি তোমাদেরকে সুকান্ত ভট্টাচার্য অর্থাৎ লেখক পরিচিতিটা বুঝিয়ে দেব। দেখো, লেখক সুকান্ত ভট্টাচার্যের জন্ম 30শে শ্রাবণ 1333 বঙ্গাব্দ, কলকাতার কালীঘাট। কিন্তু প্রীতিনিবাস ছিল বা পিতার বাসভবনটা ছিল গোপালগঞ্জ কোটালীপাড়ায়। তো আমাদের বইতে কিন্তু বাংলার সন বা বাংলার তারিখ অনুযায়ী কিন্তু জন্ম তারিখটা দেওয়া রয়েছে। কিন্তু আমরা যদি প্রশ্নের সম্মুখীন হয়ে এরকম যে ইংরেজি সাল আসলো পরীক্ষা, তখন আমরা কি করব? তো একটা সহজ উপায় আছে যার মাধ্যমে তোমরা এই বাংলা সনটাকে ইংরেজি সাল করতে পারো। তো সেই ক্ষেত্রে একটা জিনিস তোমাদেরকে জানতে হবে। আমরা যদি এই 1333 বঙ্গাব্দের সাথে যদি 593 এই সংখ্যাটা যদি যুক্ত করতে পারি, অর্থাৎ 1333 যোগ 593 অর্থাৎ দাঁড়াচ্ছে যে 1926। এটাই কিন্তু কবির জন্মসালটা ইংরেজিতে, এবং তারিখটা হচ্ছে 15 আগস্ট, অর্থাৎ 26 সাল, অর্থাৎ 25শে আগস্ট 1926 সালে কিন্তু কবি জন্মগ্রহণ করেছিলেন। এবং মৃত্যু সালটা দেখো যে 29শে বৈশাখ 1354 বঙ্গাব্দ, মাত্র 21 বছর বয়সে কিন্তু মৃত্যুবরণ করেছিলেন কবি। তো এটাকে একটু রূপান্তর করে দেখায় যে 1354 যোগ 593 অর্থাৎ 1947 সাল, এবং ডেটটা হচ্ছে 13ই মে।
মে মাসের 13 তারিখ 1947। তো 26 এবং 47-এর মধ্যে ডিফারেন্সটা কিন্তু খুবই অল্প, মাত্র 21 বছর। এই 21 বছরই কিন্তু কবি বেঁচে ছিলেন। এই জন্যই কিন্তু কবি সুকান্ত ভট্টাচার্যকে বলা হয় যে কিশোর কবি। তো এই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো নাকি আমি জানি না, আমি বুঝে দিচ্ছি। দেখো যে বাংলার একটা সন এবং ঠিক ওই একই সনে যে ইংরেজি সালটা অবস্থান করে, এর মধ্যে একটা ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা হলো মাত্র 593 এই সংখ্যাটা। সো এখন যে 2021 সাল, এই সাল থেকে যদি আমি 593 বাদ দিই, তাহলে এখন যে বাংলা সনটা চলতেছে সেই সনটা আমি পাবো। ওকে, এরপর দেখো কবির পিতা নিবারণ চন্দ্র ভট্টাচার্য এবং মাতা সুনীতি দেবী। কবির বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে ঘুম নেই, ছাড়পত্র, আকাল এবং পূর্বাভাস। তো আকাল কাব্যগ্রন্থটি কবি রচনা করেছিলেন ফ্যাসি বিরোধী লেখক এবং শিল্পী সংঘের পক্ষে রচনা করে। আকাল কাব্যগ্রন্থটি ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে রচনা করেছিলেন। তো এখন আমি তোমাদেরকে এই গুরুত্বপূর্ণ রানার কবিতার যে মূল বিষয়গুলো রয়েছে, যেগুলো তোমাদের জানতেই হবে, সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো যে রানার ছুটেছে, কবিতার প্রথম দিকে রয়েছে রানার ছুটেছে। তো আমি কবিতার প্রথম দিক থেকে একেবারে লাস্টের দিকে যে জিনিসগুলো আছে ঠিক সেভাবে কিন্তু ধারাবাহিকভাবে আমি এটা তৈরি করেছি। দেখো, রানার ছুটেছে, খবরের বোঝা হাতে রানার শহরের পথে ছুটে চলে। রাতের পথে কিন্তু রানার ছুটে চলে, অর্থাৎ সারা দিন মিলে যে চিঠিগুলো জমা হয় সেগুলো জমায়েত করে একটা বস্তা বন্দি করার পর রাত্রে সে চলতে শুরু করে বা ছুটতে শুরু করে। রানার কোনো নিষেধ জানে না, রানারের কাঁধে জানা অজানার বোঝা। অর্থাৎ কার চিঠিতে দুঃখ থাকলো, কার চিঠিতে সুখ, কে প্রেমের চিঠি লিখলো, এগুলো কিন্তু রানারের জানা নেই, অর্থাৎ জানা অজানার বোঝা। রানারকে দুর্দম বলা হয়েছে, কবিতায় রানারকে দুর্দম বলা হয়েছে। রানার সবেগে হরিণের মতো যায়। রানারের পথ চলাটা এরকম যে সবেগে হরিণের মতো যায়। কবিতায় জোনাকি বা জোনাকিরা আলো দেয়। রাত্রে যখন রানার ছুটতে থাকে তখন জোনাকিরা আলো দেয়। জীবনের সব রাত ওরা লম্বা দামে কিনেছে, অর্থাৎ তখনকার মানুষরা তাকে যে মজুরি দিত, কম হোক আর বেশি হোক মজুরি দিত, এবং মজুরি দেওয়াতে কিন্তু তাকে মনে করে যে এক ধরনের কিনে নিয়েছে, যার জন্য কিন্তু রানারকে প্রতিদিনই রাত্রে ছুটতে হবে। এরকম এই ক্ষেত্রে একটা প্রকাশ করেছেন, রানারের জীবন থেকে প্রকাশ করেছেন যে কবি প্রকাশ করেছেন যে জীবনের সব রাত ওরা লম্বা দামে কিনেছে। রানারের পিঠে টাকার বোঝা, কখনো কিন্তু রানারের পিঠে টাকার বোঝা থাকে। তো এই জন্য দস্যুর, তো তারপরেও দস্যুর চেয়ে রানারের বেশি ভয় হয় কখন সূর্য ওঠে। যদি সূর্য ওঠে, আমি যদি মানুষের কাছে তাদের প্রয়োজনীয় চিঠিটা বা ডাকটা যদি আমি সঠিক টাইমে পৌঁছাতে না পারি, তাহলে সে মনে করে যে তার দায়িত্ববান যে গুণটা সেটা নষ্ট হতে পারে। তো এটা সে চায় না কিন্তু রানার। রানার ভোরে শহরে পৌঁছে যাবে, এটা গুরুত্বপূর্ণ। তো কবিতায় রানারের গ্রামের বাড়ির কথা উল্লেখ রয়েছে, রানার স্ত্রীর কথা উল্লেখ রয়েছে, এবং রানার পরিবারের যে অভাব অনটন সেটা উল্লেখ রয়েছে। তো রানারের বাড়ি কিন্তু গ্রামে বাড়ি রানারের। রানার স্ত্রী ঘরে, রানার স্ত্রী কোথায়? রানার স্ত্রী ঘরে, এবং তাদের ঘরে আসলে অভাব। সেই সময় কিন্তু খুব দুর্ভোগ অনটন ছিল, অভাব অনটন ছিল, এই জন্য রানারের ঘরেও কিন্তু অভাব। কবিতায় কবি ভীরুতাকে পেছনে ফেলতে বলেছেন। কবিতায় একটা জিনিস কবি বলেছেন যে ভীরুতাকে পেছনে ফেলতে হবে। দুর্বার মানে যাকে নিবারণ করা যায় না, এটা একটা শব্দার্থ, যে দুর্বার মানে যাকে নিবারণ করা যায় না। এবং কবিতায় ব্যবহৃত রাত শব্দটি কিন্তু দুঃখের প্রহর হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এই শব্দার্থটি খুব গুরুত্বপূর্ণ। তো এই কবিতার যে লাস্টের অংশ, সেখানে কবি বুঝিয়েছেন এরকম, যে বুঝিয়ে দিয়ে দেখো যে রানার, তুমি অনেক দায়িত্ববান, আমি জানি। তুমি মানুষের সুখ দুঃখের চিঠি পৌঁছে দিতে অনেক পরিশ্রম করো, কিন্তু মানুষ তোমার মূল্যায়ন দিচ্ছে না। তুমি যেরকম কাজ করো, যার বেনিফিট হিসেবে বেশি টাকা দেওয়ার কথা, সেখানে কিন্তু মানুষ দেয় না তোমাকে। তো তুমি একটু উত্তরণ করো, এই ব্যাপারটার একটু উত্তরণ করার চেষ্টা করো।
তোমার পিঠে থাকা ঝুলির পরিবর্তন আনো, এরকম বলেছেন কবি। অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে কিন্তু উত্তরণ আনা প্রয়োজন। এরকম শোষণ বঞ্চনা কিন্তু আসলে কোনো ক্ষেত্রে কিন্তু কোনো মানুষের কাম্য নয়। একটা সৃষ্টিকর্ম করে সেই সৃষ্টিদাতার যদি নামই না হয়, তবে সেটা কেমন দেখায়, বিক্ষিপ্ত। ঠিক সেরকম এই রানার কবিতাতে কবি শ্রমজীবী মানুষের যে সঠিক মূল্যায়নটা দিতে হবে, সেই মূল্যায়নটা যেন ভালোভাবে হয়, এবং এটাই মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য হয়তো বা কবিতাটি রচনা করেছিলেন, এবং আমরা এখন সিলেবাসে পেয়েছি, যেটা আমাদের অনেক মানবিক হতে সাহায্য করবে। আমাদের পরিবেশে এরকম অনেক মানুষ আছে যে যারা হতদরিদ্র, তাদের প্রতি আমাদের সহানুভূতি থাকতে হবে। যারা মনে করে যে আমাদের বাজারের রাস্তার ড্রেনগুলো ক্লিন করে দেয়, যার বেনিফিট হিসেবে খুবই অল্প টাকায় তারা পায়, তো তাদের প্রতি আমাদের যদি বেতন বেশি নাও করে দিতে পারে, তবে তাদের প্রতি আমাদের একটু সহানুভূতি থাকতে হবে, তাদের মর্যাদাটা পূর্ণ করে দিতে হবে। তো এখানে কিন্তু রানার খুব একটা মর্যাদা পায়নি, তার কারণ কোনো রাতেই কিন্তু তার সুখ নেই, প্রতি রাতে তাকে ছুটতে হয়, দিনের পর দিন, রাতের পর রাতও কখনো ছুটতে হয়েছে। ভয় কী জিনিস সেটা কিন্তু তার করলে চলেনি। তা যে পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। তোমরা এই জিনিসটা নোট করে নিও, তার কারণ এগুলি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার সময় এই জিনিসগুলি কিন্তু নোট করেছিলাম, এবং পরীক্ষা অবশ্য ভালোভাবে কমন পেয়েছিলাম, এই জন্য আমি জানি এভাবে তোমাদের পড়াতে হবে। তা যে পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।